আসুন। আমরা ত্রিপুরার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের ওপর দিয়ে আমরা যে গাড়িটায় যাচ্ছি, হঠাৎ সেখানে বড় বড় পাথর ছড়ে এই জানোয়ার বিপ্লব দেবের দল। এই দেখুন আমাদের গাড়ি, আমরা এই গাড়িটায় ছিলাম। এই গাড়ির সামনেটা তোলো। और दूसरी बार के सांसद, यद्यपि उनके पास सुरक्षा भी थी, उसके बावजूद तृणमूल कांग्रेस के लोगों ने जिस ढंग से हमला करके उनके ऊपर कातिलाना और हिंसक हमला किया है, यह दर्शाता है कि पश्चिम बंगाल का शासन निर्लज्ज और निष्ठुर दोनों हो गया है। বাংলার মানুষ আজাদি চাইছে, বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে। এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি, বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করতো, সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে। তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব। আমাদের কি মনে করেন? দেখুন, আমি মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট নেই, তবে বিপ্লব দেবের আমার মা বাবা আমার জন্ম হয়েছে, এখন উনি সার্টিফিকেটের ব্যবস্থা করবেন। ওই জায়গায় পৌঁছে গেছেন, আপনার সার্টিফিকেট উনি দেবেন। ওর তো বার্থ সার্টিফিকেট তো হসপিটাল দেয়, তো ওনার কি এখন ডাক্তার হয়ে গেছেন উনি? এখন ডাক্তারও হয়ে গেছেন উনি। আমার সার্টিফিকেট তো আমি বাঙালি না কারগরে, যে আমার বাবা হিরোধন দেব, মা মিনারানী দেব, এখন মমতা ব্যানার্জি সার্টিফিকেট বিপ্লব দেবের দেবে, সে বাঙালি না নন বেঙ্গলি। তো অজেব দেশের গজব কাহিনী, ওনার বয়স হয়েছে। বাংলার মানুষেরা যখন ত্রিপুরায় গেছিল রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য, তখন যার নেতৃত্বে বাংলার রাজনৈতিক কর্মীদের ওপর ত্রিপুরার মাটিতে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল, তিনি ছিলেন এই বিপ্লব দেব, তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আগে আসুন, আমরা ত্রিপুরার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের ওপর দিয়ে আমরা যে গাড়িটায় যাচ্ছি, হঠাৎ সেখানে বড় বড় পাথর ছড়ে এই জানোয়ার বিপ্লব দেবের দল। এই দেখুন আমাদের গাড়ি, আমরা এই গাড়িটায় ছিলাম। এই গাড়ির সামনেটা তোলো। এই যে দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আগে দেখুন, এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়। এদিকে দেখুন, এদিকে আসো, এই দেখুন কি অবস্থা, পেছনটা আসুন, পুরো পাথর, আমাদের সারা গায়ে কাঁচ, সারা মাথায় কাঁচ। আর এদিকে আসুন, এদিকে আসো, এই যে আমরা বসে আছি, দেখো এই যে গাড়ির ভেতর, এই যে গাড়ির ভেতর দেখো, এই যে আদলা ইট, এই যে আদলা ইট, এই আদলা ইট, এগুলো সব এই কাঁচ ভেঙে এসে, ধরো এদিকে আসো, এদিকে আসো, দেখো দেখো কি অবস্থা। আমাদের সুদীপের কি করেছে দেখো, আসো, আমাদের সুদীপের মাথা ফাটিয়েছে এই জানোয়ার গুলো। এইটা দেখো, সুদীপের মাথা ফাটিয়েছে, আমাদের সারা গায়ে কাঁচ ভর্তি, আমার সারা গায়ে কাঁচ। এদিকে এসো, সরকারি হসপিটালে ভর্তি জয়জি, এই যে জয়জি, এই যে জয়জির অবস্থা দেখুন। প্রথম ইটের আওয়াজটা পেয়ে আমি মাথা নিচু হয়ে বসে পড়ি, একদম মাটিতে নিচু হয়ে যাই। পাথরটা প্রথমে সুদীপের মাথার পেছনে গিয়ে লাগে, ও ডান দিক চেপে বসেছিল, তারপরে বাঁ দিকে। এই দাঁড়াও, এখানে বেশি কেউ এসো না। এখানে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ত্রিপুরার পুলিশ, সবাই ঠুটো জগন্নাথ। দেখেছেন, এখান থেকে 100 মিটার দূরে আক্রমণ হয়েছে, 100 মিটার। এরা কেউ জানে না স্যার, আপনারা প্লিজ বলে দিন, আমরা এখানে দাঁড়িয়ে সবাই সুইসাইড করছি, প্রত্যেকের পকেটে প্লেট আছে, আপনারা বলে দিন। যদি মনে হয় ত্রিপুরায় কেউ আসতে পারবে না, এভাবে আক্রমণ হবে, আপনারা বলে দিন আমরা সুইসাইড করছি। এই আমবাসার মাটিতে একসাথে এত জনের রক্ত ঝরুক, গোটা দেশ দেখুক। আপনারা কি চাইছেন? স্যার আপনাদের কি দেখবেন আক্রমণ হবে, তোমরা দেখো যেন আক্রমণকারীরা পালিয়ে যেতে পারে বলেছে। এইভাবে অভিষেক ব্যানার্জির ওপরে আক্রমণ,
হাসপাতালে নিলে আমি সরকারি হসপিটালে যাবো না। আগে পুলিশ কি করে, পুলিশ কি করে দেখো, পুলিশ এখনো দাঁড়িয়ে, বাংলার বিজেপি নেতাদের কাছে জিজ্ঞাসা করছি, আমি বললাম এটা কি এই গণতন্ত্র চাচান? আপনাদের কার মাথা কতদিন ফেটেছে? জয়জি এটা দেখো, দেখতে পাচ্ছেন বিজেপি এরকম একটা হিংস্র রাজনৈতিক দল। কত বড় কোথায় কোথায় এখানে আছে। ওখানে কারা বিজেপির যারা মারলো তাদের আবার এসছে ওরা। দেখেছেন তো আপনারা কি পরিস্থিতি, যাচ্ছি নিয়ে এটা ত্রিপুরার কন্ডিশন। রাস্তায় খুব চাপ আছে। বাংলার বিজেপি নেতাদের বলছি দেখুন আপনাদের রাজ্যের গণতন্ত্র। লাইভটা এখন শেষ করছি, জানি না পুলিশ প্রশাসন কি করবে, দেখেছেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর আপনারা দেখেছেন আমাদের উপরে কি হলো, জাস্ট এখান থেকে 200 মিটার দূরে গাড়ি পুরো আমাদের ভাঙচুর। লাইভটা এখানে শেষ করতে, আর আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে বলছি, যারা এই লাইভটা যদি কেউ দেখে প্লিজ টেনশন করো না, আমরা আমাদেরকে সুরক্ষিত রাখার যথেষ্ট চেষ্টা করছি, কেউ টেনশন করো না, কেউ চিন্তা করো না। আমার বাড়ির লোক, সুদীপের বাড়ির লোক, জয়াদির বাড়ির লোক, যারা দেখছো না কেন বা এখানে যারা আমরা রয়েছি, কেউ টেনশন করো না। আমরা লাইভটা এই মুহূর্তে শেষ করছি। পিঠের ভেতরে পুরো কাঁচ এখনো ভরপুর রয়েছে, জানি না খুললে কত জায়গায় কেটেছে বা চিরেছে, দেখতে পাবো। এখন শেষ করছি, আমরা এখন কোথায় যাব, কিভাবে যাব আমরা জানি না, আপাতত লাইভটা আমরা শেষ করছি। पश्चिम बंगाल में जब से तृणमूल कांग्रेस की सरकार आई है, हिंसा, मर्यादाओं को ध्वस्त करना, कानून व्यवस्था को ध्वस्त करना एक बहुत सामान्य बात हो गई है। और उसके साथ साथ पश्चिम बंगाल की सरकार और वहां की मुख्यमंत्री ममता बनर्जी जी की असंवेदनशीलता भी अपनी पराकाष्ठा के पार है। सेवा कार्य में जुटे हुए हमारे नेताओं पर जिस ढंग का कातिलाना और हिंसक हमला हुआ है, वो अपने आप में बहुत दुखद और बहुत खतरनाक है। हमारे प्रदेश अध्यक्ष और सांसद श्री शमीक भट्टाचार्य, हमारे विधायक श्री शंकर घोष और ट्राइबल समुदाय से आने वाले हमारे दूसरी बार के सांसद श्री खगेन मुर्मू पर जिस प्रकार का कातिलाना हमला हुआ है, वो अगर आपने देखा होगा तो निश्चित रूप से कोई पत्थर दिल आदमी होगा जिसका कि हृदय न पिघला हो। तो आज हम पश्चिम बंगाल की सरकार से पूछना चाहते हैं कि आपके शासनकाल में यदि सांसद और विधायक भी सुरक्षित नहीं है, उनके ऊपर इस प्रकार का कातिलाना हमला होता है और उसके ऊपर पश्चिम बंगाल की सरकार और इंडी गठबंधन के समस्त नेताओं की चुप्पी लोकतंत्र के लिए बहरा करने वाली चुप्पी है। मैं कह सकता हूं दिस इज द डेफिनिंग साइलेंस फॉर डेमोक्रेसी इफ ऑल दोज इंडी अलायंस मेंबर्स एंड तृणमूल कांग्रेस रिमेन साइलेंट ऑन दिस। उनके ऊपर जिस ढंग का हमला किया गया है, इससे लोकतंत्र और जनप्रतिनिधियों के प्रति कैसी अवमानना और तिरस्कार है, यह तो समझ में आता ही है। उनके पास सुरक्षा भी थी, उसके बावजूद तृणमूल कांग्रेस के लोगों ने जिस ढंग से हमला करके उनके ऊपर कातिलाना और हिंसक हमला किया है, यह दर्शाता है कि पश्चिम बंगाल का शासन निर्लज्ज और निष्ठुर दोनों हो गया है। দেখুন, প্রথমত এই ধরনের আক্রান্ত হওয়া বা আক্রমণ করা কোনোটাই আমরা সমর্থন করি না, সেটা সাধারণ মানুষ করুন বা যেই করুন না কেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই উত্তরবঙ্গের মানুষ 2019, 2021, 2024-এ ঝুলি উপর করে বিজেপিকে ভোট দিয়েছে। যদিও বিজেপির সমর্থন ক্রমাগত কমেছে 2019-এর পর থেকে, কিন্তু তারপরেও আজও বিজেপির 12টা সাংসদের মধ্যে সিংহভাগ সাংসদ উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ শাসক দলের সাংসদ পেয়েছে উত্তরবঙ্গ, যারা কেন্দ্রে এই মুহূর্তে শাসন করছে। তারপরেও কেন্দ্রীয় সরকারের থেকে একটা প্রকল্প উত্তরবঙ্গের জন্য তারা আনতে পারেননি।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্যা দুর্গত মানুষদের থেকে শুরু করে একের পর এক এই যে নদীগুলো, নদী ভাঙন, মালদায় দীর্ঘদিন ধরে নদী ভাঙনের সমস্যা, সেগুলো নিয়ে কোনো কাজ তারা করতে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই আজকে যখন সেই নেতাদের মানুষ হাতের কাছে পাচ্ছে, তাদেরকে তো প্রশ্ন করবে, তাদেরকে তো বিক্ষোভ দেখাবে। সেই বিক্ষোভ হিংসাত্মক হোক, সেটা আমরা কখনোই চাই না। আর বিজেপি যে এর মধ্যে তৃণমূল জুড়ে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে যখন কেউ স্লোগানিং করে, বিভিন্ন স্লোগান ওঠে, তখন সেটা মানুষের বিক্ষোভ হয়ে যায়, সাধারণ মানুষের বিক্ষোভ হয়ে যায়। আর বিজেপির কারোর এগেনস্টে যদি মানুষ বিক্ষোভ দেখায়, তখন সেটা রাজনৈতিক চক্রান্ত হয়ে যায়, তাতে পলিটিক্যাল রং খুঁজে পাওয়া যায়। এই দ্বিচারিতা তো কখনোই চলতে পারে না। আজকে বিজেপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পশ্চিমবাংলার বিজেপি হিসাবে নিজেদের দাঁড় করাবে, নাকি তারা শুধুমাত্রই নরেন্দ্র মোদীর কর্মচারী হিসাবে নিজেদেরকে দাঁড় করাবে। নরেন্দ্র মোদী কর্মচারী হিসেবে নিজেদেরকে দাঁড় করালে কোনোদিন তারা বাংলার জন্য মুখ ফুটে কিচ্ছু চাইতে পারবেন না, এবং তারা দেবেনও না। কিন্তু যদি বাংলার সাংসদ হিসাবে তারা মেরুদণ্ড সোজা রেখে উঁচু করে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলেন যে জিএসটি বাংলাও দেবে, ট্যাক্স বাংলাও দেবে, বিহার উত্তরপ্রদেশের চেয়ে বেশি ট্যাক্স বাংলা দেবে, কিন্তু তারপরেও টাকা যাবে উত্তরপ্রদেশে, টাকা যাবে বিহারে, টাকা যাবে গুজরাটে, গোবলয় রাজ্যগুলো শুধু পাবে, আর বাংলা শুধুমাত্র বাঙালি অধ্যুষিত একটা রাজ্য হওয়ার জন্য, শুধুমাত্র বাংলা হওয়ার জন্য, বাংলা তার যুক্তিগ্রাহ্য যে প্রাপ্য, যা বরাদ্দ প্রাপ্য, সেটা থেকেও বঞ্চিত হবে, এবং সেই বঞ্চনার ভাগ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তর দক্ষিণ উভয়ই সমানভাবে ভোগ করবে, সেটা কখনো হতে পারে না। ফলে এটার শাস্তি তো বিজেপি নেতাদের কপালে ছিলই, এবং এই শাস্তিই তারা পাচ্ছেন। কিন্তু আবার বলছি, কোন রকম হিংসাত্মক ঘটনাকে আমরা সমর্থন করি না। কর্মফল ভুগতেই হবে। সিপিএম এর উপরে অত্যাচার হইতেছে কেন? কয় না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা? গীতা পর্যন্ত সবাই একটা কথা পরিষ্কার আছে, কর্মফল ভুগতেই হবে, ইকুয়াল রিয়াকশন আসবে। আমরা দেবেন না সিপিএম রা মারেন, আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই।